উনি আমাদের তারেক রহমান। আমি কেন ওনাকে 2019-এর উত্তরসূরি হওয়ার যোগ্য বলে মনে করি না, বগুড়ার জন্য পার্সিয়ালিটি করি নাই, কারণ আছে। কারণটা কি আসেন শুনি। আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে। তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তার উপপ্রধান থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কোন রকম নির্বাচন ছাড়াই একটা সরকার তৈরি হবে, যে সরকারটা হবে জাতীয় সরকার। আর এই জাতীয় সরকারের মধ্যে প্রধান উপদেষ্টার পর আরেকটা পদ পদবি তৈরি হবে, যেটার নাম হবে উপপ্রধান উপদেষ্টা। এবার ডক্টর ইউনূস নিজেই খোলামেলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আসসালামু আলাইকুম। কয়েক ঘন্টা আগে আমি একটা নিউজ দিয়েছি, ইভেন আপনারাও গণমাধ্যমে দেখেছেন, যে হঠাৎ করেই আমাদের জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় সার্জিস একটা আবদার করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেখতে চান। তো বিষয়টা কি আসলে তার মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তা না, এটার পেছনের মূল কারিগর হচ্ছেন পিনাকিদা। আজকে তিনি একটা ভিডিও দিয়েছেন যে কে হচ্ছেন উপপ্রধান উপদেষ্টা। উপপ্রধান উপদেষ্টা তার মানে প্রধান উপদেষ্টা যিনি আছেন, এরপর আমরা সবাইকে উপদেষ্টা চিনি, বাট এর মিডলে একটা পোস্ট তৈরি করার জন্য পিনাকিদা একটা ব্যাখ্যা দিয়েছেন যে এখানে একজন উপপ্রধান উপদেষ্টা দরকার। তো উপপ্রধান উপদেষ্টা নির্বাচন আর 2-3 মাস পরে তফসিল ঘোষণা হবে। ডক্টর ইউনূস বলছেন ডিসেম্বর অথবা জুন, আর বছর খানেকের জন্য উপপ্রধান উপদেষ্টার কি দরকার আছে? দরকার আছে, তবে বছর খানেকের জন্য না, এই সময়টা প্রায় 3.5 বছরের জন্য। মাথায় অনেকে ঢুকছে, অনেকে ঢুকছে না। পিনাকিদার থিওরিটা হচ্ছে একটা জাতীয় সরকার গঠন করা, আর ডক্টর ইউনূসের এই উপদেষ্টা পরিষদের মেয়াদ আগামী 3 থেকে 4 বছরের জন্য ফিক্সড করে দেওয়া। অর্থাৎ কোন রকম নির্বাচন ছাড়াই একটা সরকার তৈরি হবে, যে সরকারটা হবে জাতীয় সরকার। আর এই জাতীয় সরকারের মধ্যে প্রধান উপদেষ্টার পরে আরেকটা পদ পদবি তৈরি হবে, যেটার নাম হবে উপপ্রধান উপদেষ্টা। তো কে এই উপপ্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়া উচিত, অথবা কাকে দেওয়া যায়? তিনি এখানে জনাব তারেক রহমানের নামটা সামনে নিয়ে আসছেন। এখন কেন জনাব তারেক রহমান? কারণ হচ্ছে এই মুহূর্তে ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য চাপ প্রয়োগকারী যে দলটা মাঠে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, এটা হচ্ছে কে? আমাদের বিএনপি। সো বিএনপিকে যদি নির্বাচন ছাড়া এই লম্বা সময় টিকাই রাখতে হয় মাঠে, তাহলে দরকার হচ্ছে একজন উপপ্রধান উপদেষ্টা, যার পাওয়ারটা হবে ডক্টর ইউনূসের থেকে একটু কম, বাট দুজনেই কাছাকাছি লেভেলের একটা ক্ষমতা নিয়ে থাকবেন। এখন এই যে উপপ্রধান উপদেষ্টা পদটায় জনাব তারেক রহমানকে বসানোর মেইন কারণটাই হচ্ছে নির্বাচন নিয়ে যেন বিএনপির যে হুঁশিয়ারি, যেমন আজকে মির্জা ফখরুল ইসলাম তিনি একটা বক্তব্য দিয়েছেন যে কোনো মুহূর্তে বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামবে। এখন রাজপথে যদি বিএনপি নামে, তাহলে এই সরকার অনেক রকম ডিস্টারবেন্সের মধ্যে পড়বে। কেন? কারণ মাঠের শক্তিতে বিএনপির একার যে শক্তি অথবা আওয়ামী লীগের যে শক্তি, এটা অন্য কোনো দলের আসলে কিন্তু নাই। জামাত তাদের মতন করে ভালো আছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকারের এই মেয়াদকে নাড়াচাড়া করার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি। সো সেই বিএনপি থেকে যদি উপপ্রধান উপদেষ্টা পদটা জনাব তারেক রহমানকে টেকনিক্যালি ম্যানেজ করে দেওয়া যায়, তাহলে এই সরকারটা আরো 3-4 বছর থাকতে পারে। এখন কেন পিনাকি চাচ্ছেন ডক্টর ইউনূসকে 3-4 বছর রাখার জন্য? তার মোটিভটা কি? কথাগুলো সুন্দর, কিন্তু বিএনপি মানবে কিনা বা বিএনপির মানা উচিত কিনা, অথবা অনির্বাচিত একটা সরকারকে লম্বা সময়ের জন্য এভাবে দেওয়া উচিত হবে কিনা? কারণ যেখানে আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টির এক একজন সমন্বয়ক এক একটা অলিখিত মন্ত্রী মিনিস্টারের মতন সব জায়গায় হর্তাকর্তা তারা হয়ে গেছেন। জাতীয় নাগরিক পার্টি অন্য 10টা রাজনৈতিক দলের মতন, এর বাইরে কিছু না, কিন্তু তাদের লেভেল অফ পাওয়ার, সরকারের মধ্যে প্রভাব বিস্তার করা, টাকা পয়সা কামানো, তারপর হচ্ছে প্রশাসনকে ম্যানেজ করা বা সিস্টেমে রাখা, এইটা বিএনপি মাইনা নেবে না। এখন 3.5 বছরের জন্য যদি এই দলটা এভাবে তৈরি হয়, জাতীয় নাগরিক পার্টির জন্য একটা বড় ধরনের সুযোগ তৈরি হবে। কিন্তু পিনাকিদা মনে করছেন যে না, আগামী বাংলাদেশকে আমরা যেই জায়গায় দেখতে চাই, এই জায়গায় দেখতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প এই দেশে
আগামী 100 বছরে তৈরি হবে না। ওনার যেই সময়টা আছে এই সময়টাকে যদি আমরা ধৈর্য ওনারে রাখতে পারি, তাহলে যে বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখে সেই বাংলাদেশ কাঙ্ক্ষিত যেটা, এটা তৈরি হবে। আর যদি নির্বাচন নিয়ে ভেজাল বোঝাল হয়ে যায়, তাহলে নির্বাচিত সরকার আসবে ঠিকই, দেশের পরিবর্তন হবে না। আপনি কি মনে করছেন পিনাকির এই সাজেশন কতটুকু গ্রহণযোগ্য? কমেন্টে লিখতে পারেন। রাজনৈতিক সরকার হবে, এই 3টি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে। সুন্দর পরিকল্পনা দিয়ে সুন্দর আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য উনি একটি পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এবং ইউনূস স্যারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে। সেখানে উনি যেটা বলেছেন যে এতদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন আমরা ট্রানজিশনাল সরকার তৈরি করব। বিএনপি, জামাত, হেফাজত, চরমুনাই এবং বিপি নূর সহ যতগুলা রাজনৈতিক দল 24-এর অভ্যুত্থানে ছিল, ছাত্র সমাজ ছিল, তারা সকলে মিলে আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে। তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার উপপ্রধান থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের নাম উনি সেখানে আলোচনা করেছেন। জামাতের কে কে থাকবে, বিএনপি থেকে আরো কে কে থাকবে এবং অন্যান্য দল থেকে আনুপাতিক হারে যার যতটুকু এবিলিটি আছে দেশের রাজনীতিকে, তারা যতটুকু অবদান রাখছেন বলে জনগণ মনে করেন, সেই অনুপাতে তাদেরকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার তৈরি হবে। যেই সরকারটির মেয়াদকাল হবে, হাসিনা যদি থাকতেন তাহলে 29 সাল পর্যন্ত হাসিনা থাকতেন, সেই 29 সাল পর্যন্ত এই ট্রানজিশনাল সরকারটি রাষ্ট্র পরিচালনা করবে। এখানে যুক্তিটা এত চমৎকার, উনি বলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প আর কেউ বাংলাদেশে এই মুহূর্তে নাই। যদি বিকল্প হিসাবে ধরা হয় তাহলে ধরা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। কিন্তু তারেক রহমান সাহেব নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় আসলে ভারতের সাথে পেরে উঠতে পারবেন কিনা, ভারতের সাথে যদি আগের মতো হাসিনার মতো সম্পর্ক রাখা হয় তাহলে জনগণ বিএনপিকে বাদ দিবে, আর যদি ভারতকে বিএনপি বাদ দেয় বিএনপিকে ভারত রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দিবে না। এবার ডক্টর ইউনূস নিজেই খোলামেলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের পর তো আমরা নানান কথা বলি যে এই হয়েছে সেই হয়েছে, অভূতপূর্ব ঘটনা ঘটেছে, বাংলাদেশে প্রথম এই 50 বছর মেয়াদী পানি ব্যবস্থাপনার প্রজেক্ট চেয়েছে, এই প্রথম $2.1 বিলিয়ন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছে, যেটা সিংহভাগই ডিসবার্স হবে বলে আমরা বিশ্বাস করি। একই সাথে মংলা প্রজেক্ট তারা ডেভেলপ করবে, 400 কোটি টাকার মতো ব্যয় করবে, নানান কিছু যেটা এতদিন আওয়ামী লীগ ঠেকিয়ে রেখেছিল, চীনকে দেওয়া যায়নি মংলার উন্নতির জন্যই, কিন্তু এখন চীনকে দেওয়া সম্ভব হয়েছে। অনেক কিছু আমরা এগুলো বিশ্লেষণ করি, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজেই অনেক কিছু জানিয়ে দিয়েছেন। তো যা জানিয়ে দিয়েছেন যে বিশাল অর্জন, এত অর্জন যে ডক্টর ইউনূসের, সেই ডক্টর ইউনূসকে তো মানুষ হারাতে চাইবে না। অলরেডি চারদিকে রব উঠেছে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। তা আমি মনে করি এই বিশাল বিশাল অর্জনগুলো ডক্টর ইউনূস যদি সুস্থ থাকেন তাহলে তাকে 5 বছর ক্ষমতা রাখার সম্ভাবনা বাড়ছে। প্রয়োজনে আবার জাতীয় সরকার গঠন করা হোক, এই প্রস্তাব উঠছে। উই ওয়ান্ট ডক্টর ইউনূস ফর লং টাইম। যেহেতু তিনি তার বয়সের শেষের দিকে আছেন, অতএব তার খেদমত থেকে এই জাতিকে বঞ্চিত করতে আমরা চাই না। এমনকি এই প্রস্তাব উঠছে, ঠিক আছে নির্বাচন হোক, সমস্যা নেই, এমনিতে অনির্বাচিত জাতীয় সরকার দরকার নেই, নির্বাচন হোক, কিন্তু নির্বাচনে সব দল ম্যানিফেস্টো দিবে যে আমরা নির্বাচনে জিতলে ডক্টর ইউনূসকে আমাদের দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বানাবো। দেখবেন যে এই জাতি মেনে নিয়েছে। সাপোজ নির্বাচনে জিততো বিএনপি অথবা জামাত, কিন্তু প্রধানমন্ত্রী তারা বানাবে ডক্টর ইউনূসকে। জামাত জোট জিততো, ডক্টর ইউনূসকে। এই প্রতিশ্রুতি দেন, জনগণ এই প্রতিশ্রুতি চায়। এই প্রস্তাবও কিন্তু উঠছে, মানে অ্যাট এনি কস্ট ডক্টর ইউনূসকে চায় মানুষ। কারণ তিনি যা করতে পেরেছেন, বাংলাদেশকে যেভাবে উচ্চতায় নিয়ে যাচ্ছেন, যেভাবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রগুলো সব রুখে দিচ্ছেন, এটা অন্য কেউ পারবে না। অতএব আমরা ডক্টর ইউনূসকেই চাই। তো এই যে চাওয়া, এটাই ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতা থাকার সম্ভাবনা বাড়ছে, আমরা চাই। আর একটা বিষয় যে চীনের সাথে ডক্টর ইউনূসের যা ঘটেছে,
চীনের সাথে এত কিছু যাদের ঘটে বা যে সরকারকে এত সহায়তা করেন চীন, ইতিহাস বলে যে তারা খুব সহজে ক্ষমতা থেকে যায় না। চীন যাদেরকে এত টাকা পয়সা দেয়, তারা নির্বাচিত হোক অনির্বাচিত হোক আর সেনাবাহিনী হোক, তারা ক্ষমতায় থাকে অনেক দিন। এটা একটা ইতিহাস। অতএব এই ইতিহাস একটু মনে করিয়ে দিলাম। বাংলাদেশ চীন সম্পর্ক আরো বেশি সম্ভাবনাময় হবে ডক্টর ইউনূস। তো এত বেশি সম্ভাবনাময় হলে চীন সেই রেজিমকে রেখে দেওয়ার নানা চেষ্টা করে, যদিও কে ক্ষমতায় থাকবে কি থাকবে না এটা বাংলাদেশের বিষয়, কিন্তু তারপরে ইন্টারন্যাশনাল কিছু রিয়ালিটি আছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে আরও বেশি সংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সাথে একত্রে বড় বাজার গড়ে তুলবেন। দেখেন, প্রায় সব মিলে 9টা MOU এবং চুক্তি, 1 চুক্তি এবং 8টা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেখানে যা ঘটেছে এর সাথে আরও বেশি সম্ভাবনার কথা ডক্টর ইউনূস নিজেই জানিয়ে দিলেন। মানে বাংলাদেশে বড় বাজার তৈরি হবে। সত্যি এই কথাগুলো যে তাইওয়ান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো একটা অবস্থা বাংলাদেশে হওয়ার ইঙ্গিত বহন করে। আর যিনি বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া বানিয়ে দেবেন তাকে কি মানুষ চলে যেতে দিবে ক্ষমতা ছেড়ে? না। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, চীনকে আমাদের ভালো বন্ধু হিসেবে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক দশক ধরে আমাদের সম্পর্ক অত্যন্ত মজবুত হয়েছে। আমাদের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী এবং চীনের সঙ্গে সহযোগিতা থেকে আমরা ব্যাপকভাবে লাভবান হচ্ছি। এবং এই বিষয়গুলো এমনভাবে প্রফেসর ইউনূস অ্যাড্রেস করছেন যে অতীতে চীনের সাথে মাখামাখি মানেই যুক্তরাষ্ট্রে নড়াচড়া শুরু হয়, অথচ যুক্তরাষ্ট্রে কোনো রিয়াকশন নেই, যুক্তরাষ্ট্র মোটেও ক্ষুব্ধ নয়। তিনি আরও যোগ করেন, বাংলাদেশের সবাই চীনের অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি দ্বারা অনুপ্রাণিত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হলো একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আমরা চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই। এবং চীন ডিপলি এনগেজড হচ্ছে বাংলাদেশের। ডিপলি এনগেজড হওয়া মানে অনেক বড় কিছু। দারিদ্র্য দূরীকরণে চীনের সাফল্যের বিশেষ প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। অধিকাংশ দেশে শুধু জিডিপি বৃদ্ধির দিকে মনোনিবেশ করে, কিন্তু চীন নিম্ন আয়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরাসরি কাজ করেছে। এজন্যই তারা রেকর্ড সময়ের মধ্যে দারিদ্র্য বিমোচনের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দেখেন, এখানে চীনের একটা সুবিধা হচ্ছে তাদের অডেল টাকা আছে, তারা দিতে পারে। অনেকে আছে যে চাইলেও দিতে পারে না, যেমন ভারত চাইলেও বাংলাদেশকে দিতে পারবে না, নাই তাদের। আর চীনের অডেল টাকা আছে। গত 15 বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 1000 চীনা কোম্পানি সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করছে, যা সরাসরি ও পরোক্ষভাবে 5,50,000-এরও বেশি বাংলাদেশি কর্মসংস্থান সৃষ্টি করছে। তো বর্তমানে হচ্ছে এটা যে 5,50,000 বেশি মানুষ চাকরি করে। এবার যে প্রতিশ্রুতি বা এবার মূলত যে উদ্দেশ্যে প্রফেসর ইউনূস গিয়েছেন যে হিউজ চীনা কোম্পানি বাংলাদেশে স্থানান্তরিত হবে অনেক, এবং আরো অনেক নতুন নতুন ইনভেস্টমেন্ট হবে, তাহলে এই 5,50,000 এটা দ্বিগুণ বেড়ে যেতে পারে। 10 লাখ লোকের যদি কর্মসংস্থান হয় চীনা কোম্পানিতে, বাংলাদেশের চিত্রই তো পাল্টে যেতে পারে। বাংলাদেশে কয় লাখ পরিবার আছে, প্রত্যেক পরিবার কয় লাখ বেকার পরিবার আছে, প্রত্যেক বেকার পরিবার থেকে একজনকে ভালো চাকরি দেওয়া সম্ভব। এর মানে বাংলাদেশে কোনো গরিব থাকে না, তাতে শুধু এই চীনের মাধ্যমেই সম্ভব। ওদিকে জাপান আসছে, দক্ষিণ কোরিয়া আসছে, তুরস্ক আসছে, অভাব নাই, চারদিক থেকে আসতেছে। যে বাংলাদেশে কোনো বেকার থাকবে না। একেবারে আর কিছু না করলেও বিভিন্ন কোম্পানিতে মাসে একটা ভালো বেতনে চাকরি করবে, প্রত্যেকটা পরিবার হবে স্বাবলম্বী। ডক্টর ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশের শিল্প খাতে ব্যবহৃত পণ্যের সিংহভাগই চীন থেকে আসে। আমাদের আমদানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এই সহযোগিতা উভয় দেশের জন্যই মঙ্গলজনক। সম্প্রতি চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে প্রথম দলবদ্ধ বাংলাদেশি রোগী, চিকিৎসক ও ট্রাভেল এজেন্টরা চিকিৎসা সেবা নিতে গেছেন। অধ্যাপক ইউনূস বলেন, চীনের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বাংলাদেশেও একটি সমৃদ্ধ স্বাস্থ্য খাত গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।